আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে জিপসন কার্পেন্টার। অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে জিপসন কার্পেন্টার নিয়ে একটা ভিডিও করার জন্য। কারণ যারা বিদেশ করছেন অলরেডি তারা তো মোটামুটি জানেন, যারা করেন নাই নতুন আসবেন তো হয়তো অনেকে জিপসন কার্পেন্টারের কাজ জানেন কিন্তু জিনিসপত্রের নাম জানেন না, বা একটা জিপসন কার্পেন্টারের সিলিং করতে গেলে কি কি জিনিস লাগবে সেটা জানেন না। অনেক সময় ইন্টারভিউ দিতে গেলে আপনাকে জিজ্ঞেস করলে তখন সেটা আপনি বুঝতে পারেন না বা বলতে পারেন না। তো অবশ্যই বলবো আজকে ভিডিওটা পুরো দেখেন, তাহলে আমি এখানে জিপসন বোর্ডের সিলিং করার জন্য আপনার কি কি জিনিস লাগে, আপনার জিনিস কি লাগবে এবং আপনার টুলস কি লাগবে সম্পূর্ণ বিস্তারিত এক এক করে আপনাদেরকে এখানে আমি লেখাও দেখাবো, পাশাপাশি একটা ভিডিও দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে আমি বলেও দিব। তো অবশ্যই যদি আপনি বিদেশে আসতে চান বা বিদেশে থাকেন অথবা জিপসন কার্পেন্টারের জন্য ইন্টারভিউ দিবেন বা জিপসন কার্পেন্টারের কাজ করবেন, তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখবেন। এবং যদি আরো কোনো কাজের বিষয় নিয়ে আপনাদের জানার কোনো আগ্রহ থাকে বা জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার জন্য। কারণ যেহেতু আমি বিল্ডিং লাইনে কাজ করি দীর্ঘ 17-18 বছর ধরে, তো বিল্ডিং লাইনের কাজগুলো আমরা জিপসন কার্পেন্টার, তারপরে শাটারিং কার্পেন্টার, তারপর হচ্ছে আপনার স্টিল পিক্সার মেশন, তারপর হচ্ছে আপনার মানে দরজা লাগানো, যে দরজা ইনস্টলেশন বলে বা ইনস্টলেশন বলে, তো এই ধরনের কাজগুলো আমরা করে থাকি আসলে। তো যেহেতু এগুলা কাজ করি তো সবগুলা কাজের বিষয়ে মোটামুটি অভিজ্ঞতা আছে। একেবারে 100% আমি সব কাজ একবার ইঞ্জিনিয়ার সেরকম না, আসলে আমি একজন সুপারভাইজার হিসেবে আছি। তো এই ধরনের কাজগুলো আমি মোটামুটি যেটুকু জানি আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকে আছেন যারা আমার থেকে আরো ভালো বেশি বুঝেন, তো যারা ভালো বেশি বুঝেন তাদের কোনো কথাই নাই, যারা একেবারে বুঝেন না তাদের জন্য আসলে আজকের ভিডিওটা। তো অবশ্যই কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই এবং আমি এখানে আপনাদেরকে একটু আমার ল্যাপটপে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাইতেছি, কারণ যাতে আপনারা বুঝতে পারেন, কারণ মোবাইলে দেখলে একটু বুঝতে পারবেন না বেশি একটা। এবং আমি এটা বাংলাতেই দিচ্ছি। তো এই যে দেখেন এখানে লেখা আছে ধাপে ধাপে জিপসন সিলিং ইনস্টলেশন গাইড। তো প্রয়োজনীয় উপকরণ এখানে আছে এ টাইপ, মানে জিপসন বোর্ড এবং ফ্রেম, এটা আপনার দুইটা লাগবে, জিপসন বোর্ড এবং ফ্রেম দুইটা লাগবে। তো তারপর হচ্ছে জিপসন বোর্ড, প্লাস্টার বোর্ড এবং ড্রাই ওয়াল। তো আপনি যেখানে জিপসন বোর্ড লাগাতে যাবেন যে সিলিংটাতে, ওই সিলিংটা যদি আপনার ওয়াল হয় মানে বিল্ডিং হয়, যেমন আমরা বিদেশে যে বিল্ডিং গুলা করে থাকি, তো প্রত্যেকটা বিল্ডিং এ যখন একতলাতে দোতলাতে তিনতলাতে এভাবে টয়লেট হয়, তখন প্রত্যেকটা টয়লেটে কিন্তু সিলিং করতে হয়। তার কারণ হচ্ছে যদি সিলিং না করে তাহলে নিচের টয়লেটে বসে উপরের টয়লেটে যে পাইপ গুলা দেওয়া হয় বা সে ফিটিংস গুলা দেওয়া হয় সেগুলো চোখে আসবে বা দেখা যাবে, এই জন্য প্রত্যেকটা টয়লেটে কিন্তু সিলিং দেওয়া হয়। তো আপনি যখন টয়লেটে কোনো সিলিং দিতে যাবেন তখন এখানে আপনাকে একটা মানে রড অ্যাঙ্গেল করতে হয়, আপনার ছাদের সাথে স্টিক অ্যাঙ্গেল করতে হয়, সেটা হলো 8 mm থাকে অথবা 10 mm থাকে, মানে 1 সেন্টি অথবা 1 সেন্টিতে কম। এক একটা বিল্ডিং এর মানে এক এক কনস্ট্রাকশনের এক এক সিস্টেম হয়, তবে 8 মিলির বেশি ইউজ করা হয়। আর ওইটাকে আপনাকে অ্যাঙ্গার করতে হয় স্ল্যাবের সাথে কংক্রিটে ড্রিল মেরে, তারপর তো সেটা করতে হবে, সেটা আপনার অবশ্যই লাগবে। তারপর হচ্ছে স্টোন বোতল লাগবে। তারপর হচ্ছে দেখেন চ্যানেল মেটাল ফ্রেমিং, আপনার মেটাল ফ্রেমিং একটা চ্যানেল আছে, ওই মেটাল ফ্রেমিং যে চ্যানেলটা ওইটা কিন্তু আপনার লাগবে। তারপরে সিলিং সেকশন মূল কাঠামো, আপনি যে মূল কাঠামোটা করবেন, আপনি সিলিং এর যে একটা সাইজ আছে বা কোন ধরনের সাইজ কি কি লাগবে ওইটা আপনাকে ওইখানে মাপ করে সেটা দিতে হবে। তারপর হচ্ছে প্যারামিটার সেকশন, দেওয়ালে ফিটিংস ফ্রেম, আপনি যদি দেওয়ালেও করতে চান, যেমন আপনি স্ল্যাবটা করবেন তখন সাইডে কিন্তু দেওয়ালের মধ্যে একটা ফ্রেম লাগাইতে হয় আপনার জিপসাম বোর্ডটা স্ক্রু মারার জন্য। তো আপনি যখন দেওয়ালে একটা ফ্রেম লাগাবেন আর বাকিটা হলো ঝুলাই দিবেন, তো দুইটাই কিন্তু আপনাকে এখানে মারতে হবে। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট চ্যানেল অতিরিক্ত সাপোর্ট, আপনি যখন একটা চ্যানেলের সাথে একটা চ্যানেল দিবেন, দেওয়ার পরে চ্যানেল সাপোর্ট করার জন্য আবার আরেকটা চ্যানেল লাগবে, সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট চ্যানেল, অতিরিক্ত সাপোর্ট যেটাকে বলা হয়। তারপর তারপর হচ্ছে ফার্স্ট নার্স এবং ফিক্সিং করতে হবে আপনাকে, স্ক্রু, ডায়াল স্ক্রু, স্টেম স্ক্রু, তারপর হচ্ছে মেটাল স্ক্রুপশন, অঙ্কর, দেওয়াল সিলিং ফ্রেম ঠিক করতে পপ রিবল ও মেটাল ফ্রেম সংযুক্ত করতে হবে। তারপর এখানে আপনি যদি আরো দেখাই আপনাদেরকে, মেটাল ফ্রেম সংযুক্ত করতে হবে। তারপর এবং ফিনিশিং, তো জয়েন্টিং এবং কমপ্লিট জিপসন পুটি, আপনি যখন একটা জিপসন লাগাবেন তো আপনি যদি সম্পূর্ণ কমপ্লিট করার কাজটা আপনার থাকে, অনেক সময় দেখা গেছে আপনি জিপসনের কাজ করে গেলেন, পিছন দিয়ে পেন্টিং বা পুটিং ওয়াটিং এর কাজগুলো অন্য লোকে করে, তখন আপনাকে সেটা করতে হয় না। কিন্তু সম্পূর্ণ কাজটা যদি আপনি নিজে করেন তাহলে কিন্তু আপনাকে জয়েন্টিং এবং ফিনিশিং এর জন্য জয়েন্টিং, কমপ্লিট জিপসন পুটি, পেপার টেপ, মেশ টেপ, বোর্ড সংযোগের জন্য সান্ড পেপার, চিকন ফিনিশিং এর জন্য
প্রাইমার এবং পেন্ট আপনাকে করতে হবে যদি আপনি সম্পূর্ণ কাজটা আপনার হয়ে থাকে। তারপর হচ্ছে আপনার প্রয়োজনীয় টুলস, আপনার টুলস কি লাগবে? একটা জিপসামের কাজ করতে গেলে আপনাকে অনেকগুলো টুলস লাগে। তো আপনার সেক্ষেত্রে কি কি টুলস লাগবে দেখেন, টুলসের বেলা লাগবে হচ্ছে প্রয়োজনীয় টুলস। আমি এখানে দেখেন লেখা দেখাইতেছি, পরিমাপ এবং চিহ্নিত করার টুলস, যেমন মেজারমেন্ট টেপ, আপনাকে একটা টেপ তো বেশি লাগবে সঠিক মাপের জন্য। তারপরে হচ্ছে দেখেন চক লাইন, চক লাইন এটা যারা বিদেশ করছে তারা হয়তো অনেকে জানেন, যারা দেশে আছেন তারাও মোটামুটি কাজ করে থাকলে জানবেন। চক লাইন বলতে গেলে এটাকে বোঝায় যেটা একটা সুতার মতো থাকে এবং এটাতে একটা কালার থাকে। আপনি যখন একটা বিল্ডিং এ বা একটা স্ল্যাবে বা একটা ওয়ালে বা নিচে যে কোনো জায়গায় আপনি কাজ মার্কিং দিতে যাবেন, তখন দুই মাথা দুইজন ধরে মাঝখানে টান দিয়ে ছেড়ে দিলে এটা একটা কালার হয়ে যায়, এটাকে বলে চক লাইন। তো চক লাইন আপনাকে লাগবে। তারপর হচ্ছে আপনার স্পিড লেভেল, স্পিড লেভেল বলতে গেলে আমরা যেটাকে বলি স্পিড লেভেল দিয়ে হচ্ছে আপনি যে আপনি একটা অ্যাঙ্গেল লাগালেন অথবা ওয়ালে লাগাইতেছেন, যেখানে লাগাইতেছেন এটা কি লেভেলে আছে কিনা, এভাবে লেভেলটা ঠিক করার জন্য একটা স্পিড লেভেল আপনাকে লাগবে। সেটা ছাড়া আপনি স্ল্যাবটা ঠিক করতে পারবেন না, দেখা গেছে এক মাথা ডাউন এক মাথা আপ হয়ে যাবে, এই জন্য সমস্যা। তারপর হচ্ছে পেন্সিল মার্কার, আপনি পেন্সিল মার্কার কেন লাগবে? আপনি একটা নিচ থেকে 1 মিটার মাপ দিলেন, তো আরেক সাইডে একটা মাপ দিবেন, একটা মাপ দিয়ে যদি মার্কিং না করেন বা কোনো দাগ না দেন তাহলে পরবর্তী সময় আপনার এটা বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় মাপটা দিচ্ছেন। এই জন্য আপনাকে একটা মার্কার অথবা পেন্সিল এটা কিন্তু লাগবেই, মাস্ট। তারপর হচ্ছে কাটার টুলস, আপনি যে জিনিসগুলো কাটবেন, তো কাটার জন্য তো বেশি আপনাকে একটা টুলস লাগবে। তো কাটার টুলস বলতে গেলে আপনাকে যেটা বোঝায় হ্যান্ড বা ইলেকট্রিক কাটার। আপনি যদি মেশিন দিয়ে কাটতেছেন তাহলে জিপসন কাটার কাটার পাওয়া যায়, জিপসন কাটার, অথবা আপনি আড়ি দিয়ে কাটতে পারেন, যেটাকে দেশে আড়ি বলা হয় বা বাংলাদেশে যেটাকে বলা হয় করাত, মানে হাতের হ্যান্ডস বা ইংলিশে হ্যান্ডসও বলা হয়। তো সেগুলো দিয়ে আপনি কাটাকাটি করতে পারেন। জিপসন কাটার জন্য ছোট বড় সব ধরনের যে হ্যান্ডসই পাওয়া যায় বা মেশিনও পাওয়া যায়, আপনার যেখানে যেটা আছে সেটা দিয়ে করতে হবে। তারপর হচ্ছে টিন স্লিপস বা অ্যাঙ্গেল গাইডার, মেটাল চ্যানেল কাটারের জন্য। আপনি যখন একটা চ্যানেল কাটবেন তখন আপনাকে গ্রাইন্ডার লাগবে, অথবা যদি গ্রাইন্ডার না থাকে তাহলে আপনার একটা চিজার মানে কেচি থাকে, রড মানে আপনার অ্যাঙ্গেল কাটার জন্য, অ্যালুমিনিয়াম কাটার জন্য একটা কেচি সিস্টেম থাকে, কেচিটা হলেও চলবে। আর যদি আপনার কাছে মেশিন থাকে, গ্রাইন্ডার থাকে, তাহলে কোনো কথাই নাই। তারপর হচ্ছে দেখেন ইউটিলিটি নাইফ, ইউটিলিটি নাইফ মানে কেচি, আপনার ছোট চাকু, এটা ছোট কাটিং এবং ট্রিমিং এর জন্য, ঠিক আছে, সেটা আপনার লাগবে। তারপরে সিতে হচ্ছে যে ফিক্সিং এবং ডিলিং টুলস, আপনার এটা ফিক্স করার জন্য বা ডিল করার জন্য কিন্তু আপনাকে একটা টুলস লাগবে, সেটা হলো পাওয়ার টুলস, স্ক্রু এবং ফেস্টেনার বসানোর জন্য। তারপরে যে স্ক্রু ড্রাইভার, ইলেকট্রিক বা ম্যানুয়াল, আপনি হাতেও টাইট করতে পারেন বা টাইটার যে স্ক্রু আপনার ব্যাটারি টাইটার আছে, স্ক্রু টাইটার স্টার, সেটা দিয়েও টাইট করতে পারেন। ম্যানুয়াল জিপসন বোর্ড সংযুক্ত করতে, হাতুড়ি, নোক এবং ফ্রেম সেট করতে। হাতুড়িও লাগবে কারণ আপনার ফ্রেমটা দেখা গেছে এক জায়গায় বেন্ড হয়ে গেছে বা এক জায়গায় একটু সোজা করতে হবে, তো এই ধরনের কোনো কিছু করার জন্য দেখা গেছে আপনাকে হাতুড়িটাও লাগবে, তো সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে প্লাস্টারিং এবং ফিনিশিং টুলস। তো প্লাস্টার ফিনিশিং টুলস সেটা আমি আগেও বলছি আপনাকে, যদি সেগুলো যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে এটা লাগবে। ট্রাওয়েল এবং পুটি নাইফ, জয়েন্টিং কম্পাউন্ড লাগাতে, পেপার স্যান্ডিং মেশিন ও পেন্টের আগে স্যান্ডিং করতে হবে। তারপর যে পেন্ট, রোলার, ব্রাশ ফাইনাল ফিনিশিং এর জন্য। তো এগুলো আপনার হচ্ছে একটা একটা করে সবকিছু কিন্তু আপনার জিনিসগুলো লাগবে, আমি যেটাগুলো বললাম। তারপর হচ্ছে দেখেন, তো এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে যদি আপনি জিপসাম কার্পেন্টারের কাজ করতে চান। তো আপনি যদি এখন জিপসাম আসতে চান তাহলে এই জিনিসগুলোর নামগুলো আপনি অবশ্যই জেনে নেবেন বা এগুলো কিভাবে করতে হয়। অবশ্য যারা একেবারে কাজ করেন নাই তারা আসলে শুধু ভিডিও দেখে গিয়ে কাজ করতে পারবেন না, কাজের একটা অভিজ্ঞতা থাকতে হয় মোটামুটি। তারপরে অনেকে আছে কাজ জানে কিন্তু জিনিসের নাম বলগুলো জানেন না, সেই জন্য আসলে। আর জিপসাম বোর্ড আসলে আমরা সিলিং এ যেগুলো ব্যবহার করে সেক্ষেত্রে 12 mm অথবা 15 mm এর জিপসাম আছে, সেগুলো অনেক সময় ব্যবহার করা হয়। এবং জিপসামের মধ্যে অনেক জাতের আছে, কোনোটা আছে আপনার সিমেন্ট জিপসাম বলা হয়, মানে সিমেন্ট বুট বলা হয়। সিমেন্ট বুট বলা হয়েছে যেগুলোতে আপনার দেওয়াল করে বা কোনো টাইলস লাগবে, এটার উপরে আপনার টাইলস লাগাবে অথবা পানিতে ভিজবে এরকম ধরনের কোনো চান্স আছে, তাহলে আপনাকে এখানে সিমেন্ট বুট লাগানো হয়, এটাকে জিপসাম বুট বলে না, মানে সিমেন্ট বুট বলে। ওইটাও জিপসাম বুট যারা করে তাদেরকে কি করতে হয়। আর যেটা নর্মালি জিপসাম বুট সেগুলো তো পানি লাগলে নষ্ট হয়ে যায়, সেটা জানেন। তবে এর মধ্যে ফায়ার রেটেড কিছু আছে যেগুলোতে আগুন লাগে না, চুনের মতো থাকে, যেগুলো আগুন লাগবে না কিন্তু পানি পড়লে নষ্ট হয়ে যাবে, এরকম জিপসাম আছে। তো সিলিং এ বেশিরভাগ 15 mm এবং 12 mm এই দুইটাই ব্যবহার করা হয়ে থাকে। তো সেটাও দেখে নেবেন, আমি এখানে যতটুকু পারিছি আপনাদেরকে ভিডিও দেখার চেষ্টা করেছি এবং পাশাপাশি ছবিও দিয়েছি এবং আমি বলেও দিয়েছি, তারপর আশা করি বুঝতে পারবেন। তো তাছাড়া যদি আরো কিছু জানার থাকে, অন্য কোনো কাজের বিষয় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।